এ যে মানুষের গলা! ও গো মাগো ভূত গো বলে চেঁচিয়ে এই নমু দিদি দিলে তীর বেগে সে ঘর থেকে চম্পট। আমাদের আজকের গল্প বাগানের বাঘ নেওয়া হয়েছে লেখক হেমেন্দ্র কুমার রায়ের কিশোর সমগ্র থেকে। আজকের গল্প পাঠে এবং চরিত্রাভিনয়ে প্রিয়াঙ্কা। মুকু, নমু, দীপু, মঞ্জু আর প্যাঁচাবাবুর সঙ্গে তোমাদের এখনো পরিচয় হয়নি বোধহয়। এরা হচ্ছে ভাই বোন। দীপু আর প্যাঁচা হচ্ছে ভাই, মুকু, নমু আর মঞ্জু হচ্ছে বোন। সবচেয়ে ছোট হচ্ছে প্যাঁচা আর মঞ্জু, কিন্তু সবচেয়ে ডান পিঠে হচ্ছে তারা দুজনেই। দুষ্টুমি বুদ্ধিতে দাদা দিদিরা তাদের কাছে থই পায় না। তাদের জ্বালায় দাদু বেচারার ঘুমিয়েও শান্তি নেই। মঞ্জু চুপি চুপি গিয়ে ঘুমন্ত দাদুর নাকের ভেতরে করবে নস্যির ডিবে খালি, আর কাঁচি নিয়ে প্যাঁচা দেবে দাদুর গোফচোড়া কচ করে ছেটে। দাদুকে শান্তি দেওয়ার এমনি নিত্য নতুন ফন্দি আবিষ্কার করতে তাদের জুড়ি নেই। মুকু, নমু আর দীপু অতটা দুষ্টুমি করে না বটে, কিন্তু দাদু যখন ভয়ানক হাসতে হাসতে জেগে উঠে ঠোঁটে হাত দিয়ে শখের গোফচোড়ার খুঁজে পান না, তখন তাদের একটুও দয়া হয় না। উল্টে তারা খিলখিল করে হেসেই খুন হয়। দাদু যদি রেগে ওঠেন তবে তারাও আরো জোরে হেসে ওঠে। দাদু তখন নাচার হয়ে হাল ছেড়ে দিয়ে বলেন, আচ্ছা দাদু, আচ্ছা দিদি, তোমরা কি আমাকে একটু ঘুমোতেও দেবে না? নমু ঘাড় নেড়ে বলে, না, আমাদের সামনে ঘুমটুম চলবে না। দাদু বলেন, তাহলে আমায় কি করতে হবে শুনি? দীপু বলে, খালি গল্প করতে হবে, অর্থাৎ জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। বেশ, এখন হুকুম করো, কি গল্প শুনতে চাও? দীপুর বড় শখ বাঘ শিকার করবে, সেই জন্যে সে একটা এয়ার গানও কিনেছে। দুই চোখ পাকিয়ে বলল, বাঘের গল্প। দাদু কোনো রকমে গোফের শোক সামলে বাঘের গল্প শুরু করলেন। নস্যি ডিবে আর কাঁচি নিয়ে মঞ্জু আর প্যাঁচা চক্ষু লজ্জার খাতিরে ঘরের বাইরে পালিয়ে গিয়েছিল। গোফ ছাটা দাদু হাঁচি থামিয়ে গল্প শুরু করেছেন, শুনেই তাদের সমস্ত চক্ষু লজ্জা একেবারেই ছুটে গেল। গুটি গুটি ঘরে ঠুকে দাদুর পিছনে এসে ভিজে বিড়ালের মতো শান্তভাবে গল্প শুনতে বসল। দাদু সেই পুরনো বই কঙ্কাবতীর গল্প বলতে লাগলেন। বনের ভেতরে একরকম শিকড় পাওয়া যায়, যার গুণে মানুষ নাকি বাঘের রূপ ধারণ করতে পারে। বলা বাহুল্য, গল্পটা জমে উঠল রীতিমতো। গল্প শেষ হলে পর দীপু বললে, আচ্ছা দাদু, বাঘরা তো ঝোপে জঙ্গলে থাকে। তা নয় তো কি? প্যাঁচা বললে, আমাদের খিড়কির বাগানে তো অনেক ঝোপঝাপ আছে, সেখানে দিনের বেলায় রোজ আমরা খেলা করি, কিন্তু বাঘটাক তো দেখিনি দাদু। প্যাঁচাই যে তার গোজোড়াকে বলি দিয়েছে, দাদু এটা বুঝতে পেরেছিলেন। কাজেই তাকে ভয় দেখাবার জন্যে তিনি বললেন, দিনে ওখানে বাঘ থাকে না বটে, কিন্তু রোজ রাতে আসে। এবার দুষ্টুমি করলেই তোমাদের ধরে নিয়ে যাবে। প্যাঁচা হচ্ছে বিষম ছেলে, ভয় পাওয়ার পাত্রই নয়। বলল, ইস, গুলতি ছুঁড়ে বাঘের মাথা ফাটিয়ে দেব। দাদু ভয়ে ভয়ে বললেন, গুলতি ছুঁড়ে বাঘের মাথা ফাটাতে চাও, ফাটিও, কিন্তু দেখো ভাই, ও জিনিসটি দিয়ে বুড়ো দাদুর টাকের দিকে যেন টিপে করো না। সেই দিনই সন্ধ্যার আগে দাদা দিদিদের পরামর্শ সভার এক গোপনীয় অধিবেশন হলো। সভাপতি রূপে দীপুবাবু এই ছোট্ট বক্তৃতাটি দিলেন। দাদুর মুখে শোনা গেল, যেখানে জঙ্গল ঝোপঝাপ থাকে সেইখানেই রাতের বেলায় বাঘেরা বেড়াতে আসে। আমাদের বাড়ির পিছনের বাগানে ফুল গাছের চেয়ে ঝোপঝাপই বেশি। দিনের বেলায় আমরা সবাই সচক্ষে দেখেছি, আর ভেতরে গিরগিটি থাকে, বেজি থাকে, হেলে সাপ থাকে, ডাঁশ মশা থাকে। সুতরাং রাত্রিরে সেখানে বাঘেরাই বা আসবে না কেন? আমার এয়ার গান আছে, আর প্যাঁচার আছে গুলতি। আজ আমরা বাঘ শিকার করব। একখানা গিনি চকলেট চুষতে চুষতে মুকু বললে,
কিন্তু দাদুর গল্পে শুনলি তো, সে বাঘ মানুষ বাঘও হতে পারে। দীপু বললে, তুমি আর হাসিও না দিদি, মানুষ কখনো বাঘ হতে পারে? ওসব হচ্ছে গল্পের কথা। নমু বললে, কিন্তু রাত্রিরে যে আমরা ঘুমিয়ে পড়ি। আজ আর কেউ ঘুমোবো না। বাবা মা ঘুমোলে আমরা পা টিপে টিপে ঘর থেকে পালিয়ে আসবো। কিন্তু দীপু, রাত্রিরে বাগানে বাঘ ছাড়া আরো কেউ কেউ তো বেড়াতে আসতে পারে। আবার কে আসবে? ভূত আর পেতনি। আমাদের দেখতে পেলে তারা কি বলবে? এইখানেই দীপু মস্ত ধাঁধায় পড়ে গেল। সে বাঘ শিকার করতে পারে, কিন্তু ভূত পেতনির সঙ্গে দেখা করতে রাজি নয়। বাপ রে, তাদের পায়ের গোড়ালি নাকি সামনের দিকে। যদি কঙ্কাবতীর ঘ্যাঘো, নাকেশ্বরী প্রভৃতির উদয় হয়, তবে তাদের সামলানো তো বড় চারটিখানিক কথা নয়। ভেবা চাকা খেয়ে দীপু মাথা চুলকোতে লাগলো। পেঁচা বললে, ভাবছিস কেন দাদা? বাগানে না গিয়েও তো বাঘ শিকার করা যায়। কেমন করে? বাগানের ওপরেই তো আমাদের হল ঘর। জানলার পাল্লাগুলো একটুখানি ফাঁক করে ভেজিয়ে রেখে আমরা লুকিয়ে বাগানের দিকে নজর রাখবো। ভূত পেতনিরা আমাদের দেখতেও পাবে না, কিন্তু বাঘ দেখলেই আমরা বন্দুক আর গুলতি ছুটতে পারবো। পেঁচা বয়সে ছোট হলে কি হয়, তার পদ্ধতিটি যে উদ্যানবাসী প্রেতাত্মাদের হাত থেকে নিস্তার লাভ করবার পক্ষে সবচেয়ে নিরাপদ, সভ্যদের মধ্যে এ সম্বন্ধে মতভেদ হলো না। কিন্তু মঞ্জু প্রতিবাদ করে বললে, বারে, আমার বন্দুকও নেই, গুলতিও নেই, আমি কি নিয়ে বাঘ শিকার করব? দুই দিদি একসঙ্গে মাথা নেড়ে বলে উঠল, মেয়েরা বাঘ শিকার করে না, মেয়েরা খালি দেখে। কিন্তু এই কচি বয়সেই মঞ্জুর মনের মধ্যে নারী জাতির অধিকার সম্বন্ধে একটা বিশেষ ধারণা স্পষ্ট হয়ে উঠেছে। সেও প্রবল মাথা নাড়া দিয়ে বললে, ওসব হবে তবে না, বাঘ শিকার আমি করবই। বুদ্ধিমান পেঁচাই আবার মঞ্জুকে ঠান্ডা করবার জন্য বললে, হ্যাঁ রে মঞ্জু, তুইও শিকার করবি বইকি, কিন্তু সবাই একরকম অন্তর নিয়ে চলবে কেন? তুই কতগুলো বড় বড় ইট পাথর নিয়ে আয়, বাঘ দেখলেই দমাদ্দম ছুঁড়ে মারবি। রাত 11টার পর পেঁচা লেপের ভেতর থেকে উঁকি মেরে দেখলে মা আর বাবা নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। পেঁচা নিজের মনেই বললে, বাবার সঙ্গে মা রোজ ঝগড়া করে, তার নাক নাকি ডাকে না। এই তো আমি নিজের কানে শুনছি, মার নাক তস্তুর মতো ডাকে। রসু, কাল বাড়ি শুদ্ধ সবাইকে বলে দিচ্ছি। তারপর পেঁচা চিমটি কেটে আর সব ভাই বোনকে জাগিয়ে দিলে। সকলে একে একে হল ঘরে গিয়ে জুটল। হল ঘরের একটা জানলায় গুলতি নিয়ে পেঁচা, আর আরেকটা জানলায় বন্দুক নিয়ে দীপু, আর আরেকটা জানলায় মঞ্জু গিয়ে দাঁড়ালো। তার সামনে রাশিকৃত ইট পাথর, এমনকি দুটো ভাঙা বোতল পর্যন্ত। মুকু আর নমু দুজনে একসঙ্গে আর একটা জানলায় গিয়ে আশ্রয় নিলে। তারা নিরস্ত্র, কারণ শিকার করবার নয়, কেবল শিকার দেখবারই শখ তাদের আছে। ভেজানো জানলার ফাঁক দেখা গেল। বাগানে আবছা চাঁদের আলো এসে চারিদিক করে তুলেছে ছায়া মায়াময়। কোনো জনপ্রাণী নেই। শব্দের মধ্যে শোনা যাচ্ছে কেবল গাছে গাছে বাতাসের কান্না আর ঝোপঝাপে ঝিঁঝিদের একঘেয়ে ডাক। বাঘের দেখা বা সাড়া নেই, কিন্তু তাদের মনের ভেতরে তখন বাসা বেঁধেছে শিকারীর ধৈর্য। কাজেই অন্ধকার ঘরে সবাই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। হল ঘরের বড় ঘড়িতে যখন 12টা থেকে 2টো পর্যন্ত বেজে গেল এবং বাঘের আশায় তারা যখন দিয়েছে জলাঞ্জলি, এবং নমু ও মুকু যখন দাঁড়িয়ে দাঁড়িয়েই চোখ মুদে ঘুমোবার চেষ্টা করছে, তখন পেঁচার মনে হলো ছায়ার মতন কি একটা বড় মূর্তি সাত করে এ ঝোপ থেকে ও ঝোপে ঢুকলো। দীপুও দেখছিল, মঞ্জুও দেখছিল। ঝোপ থেকে মূর্তিটা আবার যেই আত্মপ্রকাশ করলে, অমনি দীপু ছুড়লে হাওয়ায় বন্দুক, পেঁচা ছুড়লে গুলতি এবং মঞ্জু ছুড়লে ভাঙা বোতল। সঙ্গে সঙ্গে বিকট এক আর্তনাদ, বাপরে মারে, মরে গেছি রে। এ যে মানুষের গলা!
ও গো মাগো ভূত গো বলে চেঁচিয়েই নমু দিদি দিলে তীর বেগে সে ঘর থেকে চম্পট। দীপু দাদা শিকারের শখ উপে গেল। ঠকঠক করে কাঁপতে কাঁপতে তৎক্ষণাৎ সে বন্দুক ত্যাগ করলে। মুকু দিদির তো লেগে গেল দাঁত কপাটে। ভূতের জন্যে তারা কেউ প্রস্তুত ছিল না, কিন্তু পেঁচা ভয় কাকে বলে জানে না। মঞ্জুও তাই। পেঁচা বললে, মঞ্জু ছোড় ইট, আমি ছুরি গুলতি, ওটা মানুষ পাক, ওটাকে মেরে ওর কাছ থেকে শেকড় কেড়ে নিতে হবে। ঝোপের ওপরে ফটাফট গুলতির গুলি আর ধপাধপ ইট বৃষ্টি হতে লাগলো, কিন্তু বাঘের আর সাড়াই নেই। নমু যখন নিজেদের ঘরে ঢুকে বিছানার ওপরে ঝাঁপ খেয়েছে, তখন গোলমালে তার মা বাবার ঘুম ভেঙে গেছে। বাবা বিস্মিত স্বরে জিজ্ঞাসা করলেন, কি রে নমু, কি হয়েছে? ও বাবা, বাগানে একটা ভয়ানক ভূত এসেছে বলেই সে সোজা লেপের ভেতরে ঢুকে গেল। কারণ সে জানতো লেপের ভেতরে একবার ঢুকতে পারলে আর ভূতের ভয় থাকে না। নমুর বাবা লাঠি নিয়ে তখনই বাগানে ছুটলেন। বাগানের ঝোপের ভেতরে পাওয়া গেল একটা হতভাগ্য চোরের অচেতন দেহ। তার রগে লেগেছিল গুলতির গুলি। তার দেহ ইট আর ভাঙা বোতলের চোটে রক্তাক্ত। কি অশুভক্ষণে সে আজ এ বাড়িতে চুরি করতে ঢুকেছিল। তার অবস্থা দেখে তাকে থানায় না পাঠিয়ে হাসপাতালেই পাঠানো হলো। কিন্তু দাদুর অবিচারটা দেখো, কোথায় এসব বীর নারী ও বীর পুরুষকে অভিনন্দন দেবেন, তা তিনি কিনা ফস করে বলে বসলেন, আজকেই ও সর্বনেশেদের এয়ার গান আর গুলতি কেড়ে নিয়ে নিরস্ত্র করা হোক। আমার গোফ ওরা কেটে নিয়েছে, এইবারে ওদের নজর পড়বে আমার টাকের ওপর। দাদুর সন্দেহ সত্য কি না জানি না, কিন্তু মুকু, নমু, দীপু, পেঁচা আর মঞ্জুকে তোমরা চিনে রাখো, কারণ ভবিষ্যতে ওদের সঙ্গে তোমাদের আবার দেখা হলেও হতে পারে।